আল্লামা মাহমুদুল হক পীর সাহেব চরমনাই সহ সকল ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, সাতার মাতার ডেমোক্রেসি, সাতার মাতার ধর্মনিরপেক্ষতা, সাতার মাতার সমাজতন্ত্র সবগুলোকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না নয়? এই বিজয় মাসে যারা উৎসব মুখর কইরা তুলতো, সারা মাসই আনন্দ করতো, চান্দা তুলতো আর খিচুড়ি রানতো, ওই বিজয় মাসেই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড চলে আসলো। এবং এই যে টাকার চেঞ্জ, এরকম অনেক কিছু চেঞ্জ, এই যে টকশোর মধ্যে আজকাল যেগুলো তর্ক হইতাছে, বিতর্ক হইতাছে ভাই, এর পিছনে কারণ আছে। আমি স্বাধীনতা দেখছি 71 পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না। ভিতরে কি ষড়যন্ত্র হইতাছে, ওই আগরতলা ষড়যন্ত্র কি, এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই, একদমই বুঝতো না। কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইর হইয়া ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো, তারপরও ভাই 5-6 মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়ানা, এরপরেই লাগলো ভেজাল। নাথিং রং উইথ দ্যাট। যারা মনে করেন করা যায় না, উনাকে সমালোচনা করা যাবে না, এই মানুষ হলো স্বৈরাচারের দুশো এবং শেষ স্বৈরাচার এবং ইভল। আমি করি না, এটা আমার প্রিন্সিপাল, করবো না আমি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। এই মাসের 1 তারিখ থেকে পুরো মাস চলতো, তো ওনার ভাষণ চলতো, চারিদিকে খিচুড়ি রান্না, বিরিয়ানি রান্না, তেহারি রান্না, এবং সেটার জন্য গ্রাম থেকে, শহর থেকে, দোকান থেকে, স্ট্যান্ড থেকে, কোন স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ওইখান থেকে চাঁদা তোলা, এইসব চলতো। এই মাসটা খুব গরম থাকতো। হ্যাঁ, চারিদিক থেকে চেতনা আর চেতনা, এই চেতনার ব্যবসাটা হইতো। আর ওই চেতনা নিয়ে কিন্তু এখন ওই নিকোলের মধ্যে আর ব্যারিস্টার শাহরিয়ারের মধ্যে একটা ভেজাল লেগে গেছে। এটা খুব আলোচনার মধ্যে, সবাই এটা নিয়েই আলোচনা করতেছে, আমিও কিছুটা আলোচনা করি। দেখেন, এই ব্যাপারটা হয়েছে এরকম, নিকোল যেটা করছে এটা বুঝা শুনেই করছে। আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, ক্যামেরার সামনে সবাই অভিনয় করে। আপনিও যখন আপনার মোবাইল ক্যামেরার সামনে চলে আসবেন না, আপনিও দেখবেন ওই আগের মানুষটা না, ক্যামেরার সামনে একটা অন্য মানুষ হয়ে যাই আমরা। আর আমরা যা ক্যামেরার সামনে বা মানুষের সামনে প্রকাশ করি, বলি, সেটা কিন্তু আমরা না। আমরা যেটা গোপন করি, আমরা যেটা লুকাই, সেটাই কিন্তু আমরা। আর নিকোল যেটা ক্যামেরার সামনে প্রকাশ করতেছে, এটার পিছনে ওনার প্রডিউসার, ওই প্রতিষ্ঠান সবাই জড়িত না। উনি কি ধরনের প্রশ্ন করবে, উনি কি একা একা বাড়ি থেকে লেখা নিয়ে আসে? না না না, ওইখানে একটা ইউনিট আছে, প্রডিউসার আছে, ওনারা এগুলা সাজায়া দেয়। উনি আইসা মেকআপ নিয়ে ওই স্যুটটা পইরা সামনে দাঁড়ায় যায়, আর যাদেরকে দাওয়াত করে আনা হয় তাদেরকে টার্গেট করেই প্রশ্ন লেখা হয়। দেখেন, উনি পানি লাগবে পানি, এটা বইলা ভাইরাল হয়েছিল, সবাই চোখে পানি পড়ছিল। ওইখান থেকেই কিন্তু নিকোল আলোচনায়। তারপরে চলে গেল কোথায়, ওনাদের ডিপ স্টেট, মানে যমুনা টিভির একটা ডিপ স্টেট আছে, তো ওনাদের একটা রাজ্য আছে না, ওই রাজ্য থেকে ওনাকে কাজে লাগাইলো যে এখন আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলবো, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো, যেহেতু এটা বিজয়ের মাস। কিন্তু এটা কিন্তু উনি আরো আগে থেকেই শুরু করছে। যেমন ওই যে ফারহানা রুমিকে নিয়ে আসা, রুমিন ফারহানা এবং ওই যে জাহিদ সাহেব এবং আরো অনেককে আইনা 32 নিয়ে প্রশ্ন করতো, আর তারাই 32 নিয়ে বলতো এটা একটা মব জাস্টিস। এইখানে এমন আলোচনা হয়েছে, ওই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদেরকে নিয়েও কথা বলছে। যেমন ওই যে আনিস আলমগীর, ওনাকে আইনা প্রশ্ন করছে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন নিয়ে। আর উনি তো তাদের উপরে খেপা, কারণ তাকে বাস দিছে, এই আনিস আলমগীরকে বাস দিছে। উনি এতটা খেপা যে উনি মুখ খোলা শুরু করলো, ওই কথাগুলো ভাইরাল হইলো। তার মানে কি জানেন, নিকোল তার ডিউটি পালন করতেছে, তার কন্টেন্টটা তাকে ভাইরাল করতে হবে, হিট করাইতে হবে। ইউটিউব একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি থেকে ভাই সবাই পয়সা কামায়। ধরেন এই যে প্রথম আলো বলেন, মানব জমিন বলেন, এই পত্রিকা বেচা এই প্রতিষ্ঠান চালাইতে পারে? একদমই না, কোনোদিনই না। ওনারা পয়সাটা কামাই করতে গা জানেন এই ইউটিউব থেকে, ফেসবুক থেকে। যেমন এই যে আমাদের চ্যানেলগুলা দেখেন, এই চ্যানেলগুলা ওনাদের অনুষ্ঠান কইরা যা কামায় ওইটা দিয়ে কিন্তু চ্যানেল চালাইতে পারে না। এর মধ্যে দেখেন নাই অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে। কেন চলে গেছে? বেতন ঠিক মতো দিতে পারে না। কিন্তু ইউটিউব ইন্ডাস্ট্রি আসার পর আবার জায়গা উঠছে। ফেসবুক আর ইউটিউবের কারণেই কিন্তু এই চ্যানেলগুলো টিকা গেছে। দেখেন না, প্রত্যেক 10 মিনিট পর পর ক্লিপ ছাড়তে থাকে, ছোট ছোট রিল ছাড়তে থাকে। একটা খবরকে 20টা টুকরা করে, একটা অনুষ্ঠানকে 20টা টুকরা কইরা ছোট ছোট পার্ট কইরা দিতে থাকে, আবার পুরাটাও দেয়। তার মানে কি জানেন, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যেকটা চ্যানেলই এই বিজনেসের সাথে জড়িত। কিন্তু ওনাদের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে টক শো হচ্ছে গিয়া এই মুহূর্তে হাইলাইট, কারণ দেশ নিয়ে জনগণ ভীষণভাবে চিন্তিত, যার জন্য অনেকেই টক শো দেখে। আর এই টক শোগুলোর জন্য কিছু নির্দিষ্ট মানুষ আছে,
ওনারা হচ্ছে ওই টকশোর অভিনেতা বলতে পারেন এবং বুদ্ধিজীবীও বলতে পারেন। আবার বুদ্ধিজীবীর আগে একটু ভাড়াটিয়া কথাও লেখা দিতে পারেন যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী, কারণ ওইটা ওনাদের পেশা, কিন্তু এটা মাথায় রাখেন। কেউ কিন্তু ফাও কথা বলতে যায় না এই চ্যানেলগুলোতে। 3,000 টাকা করে কনভেন্স পায়, হ্যাঁ কনভেন্স 3,000 টাকা করে দেয়। আর যারা স্টার বক্তা তাদেরকে 5,000 দেয়, আবার 2,000ও আছে। ইদানিং কিছু নতুন মুখ চলে আসছে, আর আগের কিছু মুখ নিয়ে এই টকশোগুলো চলতেছে। এই মুখগুলাই দেখবেন প্রত্যেক চ্যানেলে ঘুরা ঘুরা বয়ান তৈরি করে। আর যেহেতু এখন ডিসেম্বর মাস, ওই যে 100 টাকার নোট দেখাইলাম, ওইখান থেকে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর ছবি নাই। এই টাকা তো ভাই ডিসেম্বর মাসে না দিয়া নভেম্বরও দিতে পারতো, সেটা দেয় নাই। যেমন এই যে পিলখানার হত্যাকাণ্ড ভাই নভেম্বর মাসের 15 তারিখে তো আইতে পারতো না। এটা আলোচনায় কখন আসলো? ঠিক নভেম্বরের শেষ দিনে, মাসের শেষ দিনে প্রকাশ করলো। ডিসেম্বরের 1 তারিখে, মানে বিজয় মাসের 1 তারিখে সামনে চলে আসলো কি আওয়ামী লীগ এই কর্মকাণ্ড চালাইছে। কোন কর্মকাণ্ড? পিলখানার হত্যাকাণ্ড। আওয়ামী লীগের নামটা আসলো। আওয়ামী লীগ কারা? স্বাধীনতার পক্ষের, তাই না? এই বিজয় মাসে যারা উৎসব মুখর কইরা তুলতো, সারা মাসে আনন্দ করতো, চান্দা তুলতো আর খিচুড়ি রানতো, ওই বিজয় মাসেই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড চলে আসলো। এবং এই যে টাকার চেঞ্জ, এরকম অনেক কিছু চেঞ্জ, এই যে টকশোর মধ্যে আজকাল যেগুলো তর্ক হইতাছে, বিতর্ক হইতাছে ভাই, এর পিছনে কারণ আছে। আমি স্বাধীনতা দেখছি 71 পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না। ভিতরে কি ষড়যন্ত্র হইতাছে, ওই আগরতলা ষড়যন্ত্র কি, এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই, একদমই বুঝতো না। কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইর হইয়া ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো, তারপরও ভাই 5-6 মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়ানা। এরপরেই লাগলো ভেজাল। কারণ কি জানেন? এরপরে বিদেশ থেকে প্রচুর পরিমাণ রিলিফ পাওয়া শুরু করলো। চাল, ডাল, লবণ, তেল, কেরোসিন এসব যখন আসা শুরু করলো, আর তখনই আওয়ামী লীগের নেতারা জড়ায় গেল এই ব্যবসার সাথে। এগুলো নিয়ে কোথায় ব্যস্ত জানেন? সব ইন্ডিয়া পার করে দিত। দেখেন ওই টাইমে লবণ ছিল 8 আনা সের, ওই 8 আনা সের লবণকে 80 টাকা পর্যন্ত কইরা ফেলাইছিল। কেউ লবণ খাইতে পারতো না। 74-এর যে ভাই দুর্ভিক্ষ হয়েছিল, হায় হায়, আপনারা দেখেন না ভাই, সারাদিনে এক বেলা খাইতে পারতাম, বুকের হাড্ডি বাইরে হয়ে গেছিল। কত মানুষ যে নিজের চোখের সামনে মারা গেছে না খায়া, শুধু না খায়া। দেখেন বঙ্গবন্ধু এগুলো নিয়ে কিন্তু চিন্তিত ছিল। উনি নিজেই বলছে আমি পাইছি চোরের খনি। হ্যাঁ, উনি নিজেই বলছে যে আমি একটা চোরের খনি পাইছি। ওনার যে এমপি পরিষদ ছিল এদেরকে উনি নিজের মুখেই চোর বলছে। এমন কথা বলছে যে আমার কম্বল কই, 7.5 কোটি কম্বল আসছে, 7.5 কোটি জনগণ, আমার কম্বল কই, এই চোরের দল, আমার কম্বল কই, এমন কথা তো বলছে। তার মানে কি জানেন? দেশটা এমন একটা জায়গায় পৌঁছায় গেছিল, আওয়ামী লীগের নেতা কর্মী, এমপি, মিনিস্টার সবাই ভাই চুরির সাথে জড়ায় গেছিল। এই চোর ডাকাতদেরকে সামাল না দিতে পাইরা বঙ্গবন্ধু ভাই নিজের দলকে নিষিদ্ধ করে দিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল কে? বঙ্গবন্ধু নিজেই নিষিদ্ধ কইরা বাকশাল নামে একটা দল করছিল। হ্যাঁ, বাকশাল। তার অর্থ কি দাঁড়াইলো? 72 থেকে 74 পর্যন্ত আওয়ামী লীগ এমন এমন অপকর্ম করছে, আওয়ামী লীগের নেতাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। দেখছেন আওয়ামী লীগ আগে থেকে, অতীত থেকেই অপরাধের সঙ্গে জড়িত। এই যে গত 16 বছর যা দেখছেন না, ওই 16 বছরকে আপনি কিচ্ছু মনে হবে না। ওই 72 থেকে 75-এর এই 3-4 বছরের হিসাব যদি সামনে আনেন, তুচ্ছ মনে হবে ভাই। এই যে শীতলক্ষায় নিয়ে, বুড়িগঙ্গায় নিয়ে প্যাট ফাইরা সিমেন্টের বস্তা ঢুকাইয়া দেওয়া, এটা নতুন কোনো ঘটনা না। আয়না ঘর হিসাবে তো আমরা জানতাম না, কিন্তু ভাই নিয়ে মাইরা ফেলাইতো। কারা মারতো? রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী বানানো হয়েছিল কাদের বুদ্ধিতে? দাদাদের বুদ্ধিতে রক্ষী বাহিনী বানানো হয়েছিল। এবং আমাদের আর্মি ভাইদেরকে বুঝছেন ব্যারাকে বসায় রাখা হইতো। একেবারেই ভাঙ্গা পড়ছিল ভাই আর্মি ভাইরা। কারণ কি জানেন? ওনাদেরকে অবহেলা কইরা, সাইড কইরা রক্ষী বাহিনীকে সামনে নিয়ে আসছিল। আর ওই রক্ষী বাহিনী 22 থেকে 26 হাজার মানুষ, সঠিক তথ্যটা আমি জানি না, আমি যেটা শুনছি সেটাই বলতেছি। 22 থেকে 26 হাজার মানুষ। এই মানুষ কারা? তারা জাসদের মেম্বার, তারা জাসদ করতো। এই জাসদের ছেলে পেলেদেরকে ভাই উঠায় নিয়ে যায়, গাইড করে দিত, মাইরা ফেলাইতো, কোনো হিসাব থাকতো না। কেন এটা করতো? এই জাসদ থেকে এই প্রতিবাদ করা হয়েছিল যে ভারতের আধিপত্য এই দেশে চলবে না। হ্যাঁ, আধিপত্য ভাই এমন পর্যায়ে চলে গেছে। এই যে ডিআইটি মার্কেট আছে না, গুলশান 1 নম্বর ডিআইটি মার্কেট, আমার নিজের চোখে দেখা, 72-73-এর কথা বলতেছি। ইন্ডিয়ান কারেন্সি চলতো। ভারত থেকে যারা আসতো ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আইতো, এইসব দোকানে ভাই ওই ইন্ডিয়ান কারেন্সি নিত। আস্তে আস্তে এমন কইরা ফেলাইতেছিল, নেপালে যেটা করছিল, ভুটানে যেটা করছিল, ওই একই কাজ করতে চাইছিল। আর মানুষের ভিতরে না একটা ক্ষোভ, ঘৃণা জন্ম নিতেছিল। কেন জানেন? এই যে দুর্ভিক্ষের মধ্যেই শেখ কামালের বিয়ে হয়েছিল। শেখ কামালের বিয়ে হয়েছিল সুলতানা নামের একজন খেলোয়াড়ের সাথে। মানে উনি বোধহয় দৌড়বিদ ছিল। ওই ভদ্র মহিলার সাথে বিয়ে দিল শেখ কামালের। প্যারিস থেকে ভাই মুকুট আনাইলো, ডায়মন্ড সেট করা মুকুট আনাইলো প্যারিস থেকে। ওই মুকুট দিয়া শেরাটন হোটেলে বিয়ে হইতাছে। এগুলা পত্রিকার প্রথম পাতায় আছে, এখনো খুঁজলে পাবেন। এইসব ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নিচ্ছিল। হায় হায়, আমরা কাকে বসাইলাম? কার জন্য দেশ স্বাধীন করলাম? কার জন্য রক্ত দিলাম? দেশের মানুষ না খায় আছে, আর উনি স্বর্ণের মুকুট দিয়া, হীরা লাগানো মুকুট দিয়া ওনার সন্তানকে বিয়া করায়। এইসব নিয়ে দেশের সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ আর ঘৃণা জন্ম নিচ্ছিল। আর ওই ব্যাপারটাই যাই না গেছিল
এই আর্মির ভিতরে কিছু সৈনিক, যে দেশের মানুষ কি চায় ওই মনের কথাটা যাই না গেছিল বলেই কিন্তু 15ই আগস্ট আসছিল। 15ই আগস্টের পরের দিনের দৃশ্য আপনারা দেখেন নাই, আমি নিজের চোখে দেখছি ভাই। মহল্লায় মহল্লায় মিষ্টি খাওয়ানো হয়েছে, একদিনেই সব চেঞ্জ হয়ে গেছিল। আগের দিনও কেউ মুখ খুলতে পারতো না, আর পরের দিন দেখেন মিষ্টি খাওয়া হচ্ছে, মসজিদে মসজিদে মোনাজাত করা হচ্ছে। ওই মোনাজাতের মধ্যে বলা হচ্ছে কাফের থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করছো, এরকম কথা বলা হয়েছে জুম্মার নামাজে। আপনারা যারা আমার বয়সী, আমি মিথ্যা বললাম কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরকম দৃশ্য আমার নিজের চোখে দেখা, যে বঙ্গবন্ধুকে সবাই ফুলের মালা দিয়া মাথার তাজ বানাইছিল, একদিনই উনাকে ছুঁইরা ফেলে দিয়া ওই যে খন্দকার মোস্তাককে নিয়ে আসলো। দেখেন খন্দকার মোস্তাক যে আসলো, কই থেকে আসলো? এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর একদম কাছের মানুষ, ঘরের মানুষ। সপ্তাহে 4 দিন একসাথে ভাত না খাইলে উনাদের ভাত হজম হয় না। দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ কিন্তু ভাইগা যায় নাই। এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে 300 এমপি এবং মসজিদের ইমাম সহকারে পুলিশ আর্মি অনেকেই তো ভাইগা গেছে, তাই না? কিন্তু 75-এর 15ই আগস্টের পর কেউ ভাগে নাই ভাই, সবাই ছিল। আর ওই সবাইকে নিয়েই, ওই আগের এমপি মিনিস্টার, এই সবাইকে নিয়েই মোস্তাক আবার নতুন সরকার গঠন করলো। চিন্তা করেন, তার মানে কি বঙ্গবন্ধুর ইমেজটা একেবারে তলানিতে চলে গেছিল। ওই তলানি থেকে বঙ্গবন্ধুকে আবার টাইনা তুইলা বাই কইরা উনার মূর্তি বানানো শুরু করলো। 10,000 কোটি টাকা খরচ করছে, সারা বাংলাদেশে উনার মূর্তি বানাইলো। এবং স্কুল কলেজের বইয়ের মধ্যে সব জায়গায় বঙ্গবন্ধু জাতির পিতা এটাই শিখানো হইলো। জয় বাংলা, জাতির পিতা, এইসব নিয়ে কেউ যদি ভাই টু শব্দ করতো, একটা স্ট্যাটাস দিত, ওই রাইতেই তাকে তুইলা নিয়ে চলে যেত। ওই আগে সেই রক্ষী বাহিনীর কাহিনী আবার ফেরত আসলো। 16 বছর আমরা কি দেখে আসছি? ওই যে একই ঘটনা, ওই একই ঘটনার কারণেই কিন্তু আজকে দেখেন ওই যে টাকা থেকে উনার ছবি হাওয়া হয়ে গেছে। একটা বিষয় চিন্তা করেন, কালকে এস জয়শঙ্কর একটা কথা বলেছেন, এই কথা কিন্তু কিছু কূটনীতিক ইঙ্গিত আছে। ভারতেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত শেখ হাসিনা, অর্থাৎ শেখ হাসিনা ভারতে থাকবে কিনা এই সিদ্ধান্ত শেখ হাসিনার। শেখ হাসিনা ভারতে থাকার সিদ্ধান্ত নাও নিতে পারে, এটাও কিন্তু একটা ইঙ্গিত। তার মানে হচ্ছে ভারত যে চাপে পড়েছে, ভারত যেহেতু দণ্ডপ্রাপ্ত এখন আসামি শেখ হাসিনা, ভারত যদি শেখ হাসিনাকে জিত করে রাখে তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা কিন্তু ভারতের। কারণ ভারতের বিভিন্ন অংশে বিচ্ছিন্নতাবাদী নেতা আছে, যেমন অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশে একটা চুক্তির আওতায়, আরো অনেক বহু জনকে ফেরত দিয়েছে, সেগুলি তো আর প্রকাশ করা হয়নি। তখন শেখ হাসিনার সাথে ভারতের যে আন্ডারস্ট্যান্ডিং, তাতে তলে তলে অনেক কিছু ঘটনা ঘটছে। যত রকম ওই সিলেট অঞ্চল দিয়ে বিদ্রোহীদের, বিচ্ছিন্নতাবাদীদের যে ঘাঁটিগুলি ছিল, সেই ঘাঁটিগুলি একদম ধ্বংস করা হয়েছিল। খুবই নিরাপত্তার দিক দিয়ে ভারত চমৎকার অবস্থায় ছিল শেখ হাসিনা সরকারের কারণে। তো যেহেতু একটা পূর্বাঞ্চলীয় রাজ্য নিয়ে সবসময় একটা মাথা ব্যথা আছে ভারতের, এখন ভারত যদি শেখ হাসিনাকে রাখে, তার পাল্টা হিসাবে যদি ভারতের এই বিচ্ছিন্নতাবাদী অপরাধীদেরকে যদি আশ্রয় দেয়, তখন ভারত কোন মুখে চাইবে? চাইতে পারবে না। সেই কারণে এখন শেখ হাসিনা বলতে গেলে ভারতের জন্য একটা নিরাপত্তার ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সেটা আস্তে আস্তে ভারত টের পেয়েছে। আগে প্রথমে মনে করেছিল যে একটা ঝড়ের বেগে একটা ঘটনা ঘটছে, এটা 2 দিন পরে নিয়ন্ত্রণ হয়ে যাবে, যারা ক্ষমতা আসছে তারা টিকতে পারবে না, হঠাৎ করে একটা অভ্যুত্থান হচ্ছে, তারপর পরে এটা হয়তো নিমেষে শেষ হয়ে যাবে। তারা যেটা মনে করছিল যে এটা জঙ্গিদের উত্থান, মুক্ত মুখ, এই সমস্ত কথাবার্তা বলে পশ্চিমারাও হয়তো একটা চাপ তৈরি করবে, আমেরিকা স্যাংশন দেবে এবং টিকতে পারবে না। তো এখন দেখতেছে যে না, আস্তে আস্তে একটা রাজনৈতিক সরকার চলে আসতেছে, নির্বাচন সন্নিকটে। তো নির্বাচনে যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকার কি বলবে যে না ঠিক আছে শেখ হাসিনা থাকুক আপনাদের কাছে? না, শেখ হাসিনা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারত বিরোধী একটা উন্মাদনা তৈরি হবে। এবং সেটা তো বোঝাই যাচ্ছে, বারে বারে কিন্তু ওই চক্রটা একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে, যেখানে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হবে না। ভারত এটা টের পেয়েছে। এখন আমার যেটা ধারণা, জয়শঙ্কর এতদিন পরে কেন এইভাবে কথাটা বললেন যে এটা শেখ হাসিনারই সিদ্ধান্ত, কেন ভারতের কি সিদ্ধান্ত না? ভারত 15 বছর ধরে আশ্রয় প্রশ্রয় দিল শেখ হাসিনাকে, তাকে দিয়ে জাল জালিয়াতি নির্বাচন করালো। তারা তো ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষের জনমত উল্টে গেছে, এবং শেখ হাসিনা যেটা জালিয়াতির মাধ্যমে 5 বছর পর ক্ষমতায় আসছে, এটা তো তারা দেখছে। জনমত বলে কিছু ছিল না। এরপরেও কেন? সেটা হলো ভারত তার অন্ধ স্বার্থে, একেবারে অন্ধের মতন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থে। এখন ভারত ধাতস্থ হয়েছে, এখন মনে করছে যে শেখ হাসিনা শুধু বোঝা না, ভারতের জন্য একটা নিরাপত্তা হুমকি ভবিষ্যতের জন্য। সেই কারণে আমার যেটা মনে হয় যে এই কথা বলার মধ্য দিয়ে ভারত বলতে চাচ্ছে যে না, আমরা তো চাই না শেখ হাসিনাকে। এখন শেখ হাসিনা চলে আসছে, এটা কিভাবে কি করা যায়, অর্থাৎ এটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনও অবাক হবেন না শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে চলে যায়, হয়তো তলে তলে বা গোপনে গোপনে ভারত সেই অ্যারেঞ্জমেন্টটা করছে, এমন একটা দেশে নিয়ে শেখ হাসিনাকে ফেলাবে, যাতে কি বলে ওই যে সাপও না মারে লাঠিও না ভাঙে, একটা কথা আছে না, সাপও মারে বা লাঠিও না ভাঙে, ঠিক ওই রকম একটা অবস্থা। অর্থাৎ শেখ হাসিনার থেকে ভারত মুক্তি চায়। এখন মুক্তি পেয়ে তারা ভারত বাংলাদেশের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে চায়, কারণ ভারত দেখছে যে ভারত যত দূরে যাবে, পাকিস্তান চীন সাই করে ঢুকে যাবে, এবং অলরেডি একটা প্রভাব বলয় তারা তৈরি করবে। এখন এই বলয়টা যদি লম্বা সময় থাকে, তাহলে কিন্তু ভারতের জন্য একেবারে সবসময় আরেকটা নতুন আতঙ্ক বাংলাদেশ প্রান্ত।
সুতরাং ভারত এটা চাইবে না। ভারত এখন শেখ হাসিনাকে বোঝা মনে করছে, চাপ মনে করছে, নিরাপত্তার জন্য হুমকি মনে করছে, এবং এটাকে সরানোর জন্য কৌশল একটা কথা বলেছেন জয়শঙ্কর, যে ভারতেই থাকবেন কিনা এটা তার সিদ্ধান্ত। অর্থাৎ পরে যখন নাকি শেখ হাসিনা অন্য দেশে বলবে, আমরা তো আগেই বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে ইচ্ছা করলে থাকতে পারেন, নাও থাকতে পারেন, এখন তার ইচ্ছা হয়েছে সে অন্য একটা দেশে চলে গেছে। আমার ধারণা ওই দিকেই যাচ্ছে। কারণ যখন নাকি মানে দণ্ড হয়ে গেছে এবং আরো কয়েকটা দণ্ড সামনে, 2টা দণ্ড তো হয়েছে, আরো দণ্ড সামনে, এই অবস্থায় ভারত আর রিস্ক নেবে না। নরেন্দ্র মোদী বুঝতে পারছে যে না, এইভাবে গো ধরে বসে থাকলে ভারতের ক্ষতি। সুতরাং দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।